গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটি ছিল কোষ প্রাচীর। কোষ প্রাচীর তার গঠন এবং কাজ সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোষ ঝিল্লি। কোষ প্রাচীর ছিল উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষেই পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। কিন্তু কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন এটি কিন্তু উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সকল কোষেই পাওয়া যায়, সকল কোষে এদের উপস্থিতি রয়েছে। তো কোষ ঝিল্লি কি? সাধারণত কোষ প্রাচীরের ঠিক নিচেই যে ঝিল্লিটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির যদি আমরা সংজ্ঞা বলতে চাই বা কোষ ঝিল্লি কী যদি আমরা বলতে চাই, তাহলে বলা যায় যে সজীব কোষের প্রোটোপ্লাজম যে অতি সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য, লিপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। এর আরও কিছু নাম আছে, কোষ পর্দা বলা যায়, কোষ আবরণী বলা যায়, ঠিক আছে। সর্বপ্রথম কার্ল নাগিলি ও ক্রেমার নামক দুই ভদ্রলোক তারা এটি পর্যবেক্ষণ করেন এবং তারাই এটিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। ওকে, তো এই প্লাজমা মেমব্রেন যেটি আসলে আমাদের যে কোষের সজীব অংশ প্রোটোপ্লাজম বা সে তার ভেতরে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, নিউক্লিয়াস, সম্পূর্ণ অংশটাকে ঢেকে রেখেছে, এটাকে সাইটোমেমব্রেনও বলা যায়। আবার সাইটোপ্লাজমের ঠিক বাইরেই এর অবস্থান, তাই এটাকে সাইটোপ্লাজমিক মেমব্রেনও বলা যায়। শুধু তাই নয়, অনেক বিজ্ঞানী একে বায়োমেমব্রেন নামেও অভিহিত করেছেন। ওকে, তো এই যে কোষ ঝিল্লি, এর গঠন কীরকম তার উপর ভিত্তি করে বেশ কতগুলো মতবাদ রয়েছে। অনেক বিজ্ঞানী অনেক ধরনের মতবাদ দিয়েছেন, তবে আজকে আমরা কোষ ঝিল্লির গঠনের যে মতবাদটি আলোচনা করব সেটি হচ্ছে সিঙ্গার ও নিকলসনের মতবাদ। ওকে, তো দুই ভদ্রলোক যারা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন, 1972 সালে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের এই গঠনটি তারা ব্যাখ্যা করেন। ওকে, এই মতবাদটি তারা দিয়েছিলেন। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করেছি গঠনটির একটি সুন্দর চিত্র এঁকে প্রত্যেকটা অংশ চিহ্নিতকরণ করে দেওয়ার, এবং বোর্ডের ঠিক বাম দিকের নিচের দিকে কতগুলো শব্দ লিখেছি, যে শব্দগুলোর ব্যাখ্যা আমরা এই পুরো গঠনটা পড়তে পড়তে আমরা ব্যাখ্যা শিখে যাব, বুঝে যাব জিনিসগুলো কি। আচ্ছা, তো সিঙ্গার আর নিকলসন কোষ ঝিল্লির যে গঠনটাকে ওনারা ব্যাখ্যা করেছেন, তারা এইভাবে ব্যাখ্যা করেছেন যে এই সমগ্র যে প্লাজমা মেমব্রেনটি সেটি কী কী অংশ দিয়ে গঠিত, এখানে মূল কয়টি অংশ রয়েছে, ঠিক আছে। তারা বলছেন যে এখানে মূল অংশগুলো কি, একটু যদি খেয়াল করো, বোর্ডের দিকে যদি তাকাও, তাহলে তোমরা একটু স্পষ্টভাবে দেখতে পাবে যে আমি লিখেছি ফসফোলিপিড বাইলেয়ার বা দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড। অর্থাৎ এখানে এই যে কোষ ঝিল্লির স্ট্রাকচারটি দেখানো হয়েছে, এই স্ট্রাকচারটিতে উভয় পাশেই ফসফোলিপিড রয়েছে। ফসফোলিপিড অর্থাৎ ফসফেটযুক্ত লিপিড, ফসফেটযুক্ত লিপিড যাকে আমরা ফসফোলিপিড বলি। ওকে, এই যে ফসফোলিপিড বাইলেয়ার দেখতে পাচ্ছ, আরও কিছু অংশ দেখা যাচ্ছে, খেয়াল করো, এখানে একটা লিপিড সম্পৃক্ত প্রোটিন, এখানে একটি ইন্টিগ্রাল প্রোটিন, এখানে একটি পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে, এখানে ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড লেজ, অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু কোলেস্টেরল। ডোন্ট গেট কনফিউজড, জিনিসটা মোটেও কঠিন কিছু নয়। আমি ব্যাখ্যা করব, আস্তে আস্তে যাব, তোমার বোঝার কোনো সমস্যা হবে না। তবু যদি সমস্যা হয় ভিডিওটা বারবার দেখবে, আর তাও যদি সমস্যা থাকে আমরা কিন্তু আছি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমি আমার মতো করে আস্তে আস্তে শুরু করছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথম যে অংশটি রয়েছে সেটি হচ্ছে লিপিড বাইলেয়ার, ঠিক আছে। লিপিড বাইলেয়ার, এই যে মডেলটা,
সিঙ্গার নিকলসন মতবাদ বা সিঙ্গার নিকলসন মডেল, যেটাকে আমরা কোর্সঝিলের একটি গুরুত্বপূর্ণ মডেল বা সর্বজন স্বীকৃত একটি আধুনিক মডেল হিসেবে বিবেচনা করি। সেই মডেলটি, তার প্রথম অংশ আছে লিপিড বাইলেয়ার। লিপিড বাইলেয়ার কি খেয়াল করো, এই মডেল অনুযায়ী আমি আগেই বলেছি এখানে এটি 2 স্তর বিশিষ্ট, এটি একটি স্তর এবং এটি একটি স্তর, ঠিক আছে। এখানে 2টি স্তর রয়েছে, ঠিক 2টি স্তর রয়েছে। এই 2টি স্তর কীভাবে সজ্জিত একটু খেয়াল করো, এখানে রয়েছে প্রত্যেকটা স্তরে ফসফোলিপিড, এবং এই ফসফোলিপিডে কি আছে, কোনো গ্লিসারল, আর গ্লিসারলের সাথে কি আছে 2টা নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ, আর কি আছে একটা পোলার ফসফেট হেড, ঠিক আছে। খেয়াল করো আমি কিন্তু এখানে লিখেছি একটা পোলার ফসফেট হেড, মানে এখানে আছে কি ফসফেট, আর নিচে কি আছে 2টা লেজ, ছোট ছোট 2টা ফ্যাটি অ্যাসিড লেজ, ঠিক আছে। এখানে পোলার বা নন পোলার দিয়ে কী বোঝায়, এটা একটা প্রশ্ন অবশ্যই তোমার মাথায় আসতেছে। খেয়াল করো এখানে যে পোলার অংশটুকু বা যেটাকে আমরা ফসফেট হেড বলছি, এই পোলার অংশটুকু বা ফসফেট হেড অংশটুকু এটাকে পানিকে আকর্ষণ করে, এরা পানিগ্রাহী, ওকে, এরা পানিগ্রাহী, এরা পানিকে আকর্ষণ করে, ফসফেট হেড, তাই এরা পোলার। আর নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ যারা, এরা পানিকে বিকর্ষণ করে, তাই এরা নন পোলার, ওকে। ফ্যাটি অ্যাসিড লেজ, কয়টা লেজ, 2টা লেজ, কয়টা মাথা, একটা মাথা, মাথা কি দিয়ে তৈরি, ফসফেট, ফসফেট, ওকে। লেজ কি দিয়ে তৈরি, ফ্যাটি অ্যাসিড। তাহলে স্যার গ্লিসারল কোথায় গেল, প্রশ্ন আসে, গ্লিসারল কোথায় গেল, এই ফসফেট হেড আর ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে রয়েছে গ্লিসারল, ফসফেট হেড আর ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে রয়েছে গ্লিসারল, ওকে। তো এখন ঘটনাটা খেয়াল করো, তো লিপিড বাইলেয়ার বলছিলাম 2 স্তর বিশিষ্ট, এইখানে যেমন একটা ফসফেট হেড, মাঝখানে গ্লিসারল, 2 পাশে 2টা ছোট ফ্যাটি অ্যাসিড লেজ দেখা যাচ্ছে, এই দিকেও কিন্তু সেম স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, কিন্তু জাস্ট কি উল্টো, ফ্লিপ করা, জাস্ট ফ্লিপ করা, উল্টো করে দেওয়া। তো গত ক্লাসে যেমন তোমরা একটা প্রবলেমে পড়েছিলে, ক্লাসের মাঝখানে হঠাৎ করে মনে হচ্ছিল যে লেখাগুলো সব উল্টে গিয়েছে, এখানেও ঠিক ব্যাপারটা এরকম, জিনিসটা উল্টে গিয়েছে। তো এই যে 2টা লেয়ার, ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড লেজ, 2 পাশে লেজগুলো কি একে অপরের দিকে কীরকম করে আছে, বিপরীতমুখী হয়ে আছে, ঠিক আছে, মুখোমুখি। আবার ফসফেট হেড 2টা 2 প্রান্তে অবস্থিত, এইভাবে আমাদের এই লিপিড বাইলেয়ারটা তৈরি হয়। আর কি আছে, আছে এই যে তোমার লেয়ারটা, এই লেয়ারে আছে আরও বেশ কিছু প্রোটিন, ঠিক আছে, বেশ কিছু প্রোটিন, যাদেরকে আমরা বলি মেমব্রেন প্রোটিন, যাদেরকে আমরা কি বলি, মেমব্রেন প্রোটিন। তারা কারা একটু খেয়াল করো, লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন কেন, কারণ এই প্রোটিনটা খেয়াল করো লিপিডের ভেতর ঢুকে গেছে, স্তরটার ভেতর ঢুকে গেছে, অর্থাৎ এই লিপিড সমৃদ্ধ প্রোটিনের কিছু অংশ আছে কোষের বাইরের দিকে, আর কিছু অংশ আছে এই স্তরটার ভেতরে, এই লিপিড বাইলেয়ার স্তরটার অভ্যন্তরে বা ভেতরে, তাই এই প্রোটিনটাকে আমরা বলি লিপিড সম্পৃক্ত প্রোটিন, ওকে। আরেকটা প্রোটিন দেখা যাচ্ছে যেটার কিছু অংশ কোষের বাইরের দিকে আছে, আবার কিছু অংশ কোষের ভেতরের দিকেও আছে। যেহেতু তুমি বুঝতেই পারছো যে কোষঝিল্লিটা কি একদিকে হচ্ছে কোষের বাইরের দিকের অংশ, যেদিকে আবার কিছুটা কোষ প্রাচীর রয়েছে, আর ভেতরের দিকের অংশ কি রয়েছে, সাইটোপ্লাজম, বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এই যে প্রোটিনটা যেটা 2 পাশেই বিদ্যমান, সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে। সেটি কী ধরনের প্রোটিন, সেটি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তো ইন্টিগ্রাল শব্দটার যদি আসলে একেবারে বাংলা করতে যাই, আন্তঃঝিল্লি প্রোটিন বোঝায়, ঠিক আছে। আন্তঃঝিল্লি প্রোটিন কি 2 পাশেই আছে, 2 পাশে এর অবস্থান রয়েছে, ফাইন। আরেকটা যেটা প্রোটিন রয়েছে সেটা কি, পেরিফেরাল প্রোটিন, ওকে। কি প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনটা কি, খেয়াল করো, পেরিফেরাল প্রোটিনটা কিন্তু এই যে লিপিড বাইলেয়ার, এটার ভেতরে প্রবেশ করে নাই, ঠিক আছে। এটা কোথায় প্রবেশ করছে, কোথায় আছে, এটা কিন্তু বাইরে আছে, বহিস্থ, লিপিড যে আবরণটি আছে, লিপিড যে লেয়ারটা আছে তার বাইরে অবস্থান করছে, লিপিডের সাথে সংযুক্ত বাট
বাইরে অবস্থান করছে, কোনোভাবেই এই স্তরের ভেতর সে প্রবেশ করে নাই। এটাকে আমরা বলছি পেরিফেরাল প্রোটিন। ওকে, তো আরও বেশ কিছু এখানে উপকরণ রয়েছে, যেমন যেমন খেয়াল করো, লিপিড থেকে লিপিডের সাথে সংযুক্ত কি রয়েছে? কার্বোহাইড্রেট। লিপিডের সাথে সংযুক্ত কি রয়েছে? কার্বোহাইড্রেট। ঠিক আছে, এই কার্বোহাইড্রেট লিপিডের সাথে সংযুক্ত থাকলে তাকে কি বলবো? গ্লাইকোলিপিড। মনে রাখবা, গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট। তাই গ্লাইকোলিপিড বললে আমরা কি বুঝবো? কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিন, সরি কার্বোহাইড্রেট যুক্ত লিপিড, টাং স্লিপ। তো গ্লাইকোলিপিড অর্থাৎ হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত লিপিড। লিপিডের সাথে কার্বোহাইড্রেটের সংযুক্তি থাকলে তাকে আমরা গ্লাইকোলিপিড বলতে পারি। তাহলে গ্লাইকোপ্রোটিন কারা? যদি প্রোটিনের সাথে এরকম কার্বোহাইড্রেট সংযুক্ত থাকে, প্রোটিনের সাথে যদি এরকম কার্বোহাইড্রেট সংযুক্ত থাকে, তাহলে পুরো স্ট্রাকচারটাকে আমি কী বলতে পারি? গ্লাইকোপ্রোটিন, কারণ সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিন। ওকে, আবার খেয়াল করো, তাহলে স্যার গ্লাইকোক্যালিক্স কি? হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স? গ্লাইকোক্যালিক্স হচ্ছে যখন গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড একসাথে এক জায়গায় সংযুক্ত থাকবে। ওকে, অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত লিপিড যদি একসাথে এক জায়গায় থাকে, সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? গ্লাইকোক্যালিক্স। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এই যে গ্লাইকোক্যালিক্স, এটা আসলে এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছ, এই মেমব্রেনটা বা এই আবরণটার উপরে একটা বিশেষ স্তর, যেটাকে আমরা, যেহেতু এখানে কার্বোহাইড্রেট আছে, তাই এটাকে আমরা বিশেষ চিনির স্তর বলে থাকি। ওকে, তো আমি আবার বলি, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড যদি একসাথে এক জায়গায় মেমব্রেনের উপর উপস্থিত থাকে, সেটাকে আমরা কি বলবো? গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, এবং দেখা যায় যে এই কোষ, যে ঝিল্লিটা, এটার এই লিপিডগুলোর ফাঁকে ফাঁকে কি আছে? কিছু কোলেস্টেরল খুঁজে পাওয়া যায়। আমি জাস্ট ছোট একটা চিত্র এঁকেছি, তাই একটা কোলেস্টেরল অণুকে জাস্ট দেখিয়েছি। সাধারণত প্রাণী কোষে কোলেস্টেরল বেশি থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কোলেস্টেরল কম্পারেটিভলি কম থাকে, অনেক কম থাকে। কিন্তু প্রাণী কোষে অনেক কোলেস্টেরল থাকে। প্রাণী কোষের যে কোষঝিল্লি, সেখানে কোলেস্টেরলের সংখ্যা বা কোলেস্টেরল অণুর সংখ্যা কম্পারেটিভলি বেশি হয়। তো সিঙ্গার আর নিকলসনের কথা হচ্ছে যে এই যে একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে কোষঝিল্লির স্ট্রাকচার বলছি আমরা, এই স্ট্রাকচারে প্রোটিনগুলোকে ওনারা বলেছেন যে তুমি যদি একটু খেয়াল করো যে অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে প্রচুর বরফ, সেই বরফগুলো মাঝে মধ্যেই ভেঙে পানিতে পড়ে যায়, পানিতে বরফগুলো ভেসে ভেসে বেড়ায়। ঠিক আছে, যদি অনেক দূর থেকে বা উপর থেকে আমরা দেখি, ভিউটা দেখি, কেমন মনে হবে? যে বিশাল বড় একটা জলরাশি, সেখানে বেশ কিছু দূরে দূরে বা কিছু খুব হয়তো কাছে কাছে বেশ কিছু হিমশৈল বা বরফখণ্ড, বড় বড় বরফখণ্ড, যাতে আমরা হিমশৈল বলি, সেগুলো পানিতে ভেসে ভেসে বেড়াচ্ছে বা এক জায়গায় আটকে আছে। তো ওনারা সিঙ্গার আর নিকলসনের মতবাদ অনুযায়ী এই প্রোটিনগুলো, এই যে লিপিড বাইলেয়ার বা ফসফোলিপিড বাইলেয়ার, এখানে তারা এইভাবেই অবস্থান করছে। তারা এই প্রোটিনগুলো এই মেমব্রেনের উপর, এই প্রোটিনগুলোকে ওনারা হিমশৈলের সাথে তুলনা করেছেন। ওকে, যেন মনে হচ্ছে অনেকগুলো প্রোটিন একসাথে একটু দূরে দূরে কাছে কাছে মিলেমিশে তারা লিপিড বাইলেয়ারের মধ্যে অবস্থান করছে। তো আবার ওনারা এটাও বলছেন যে এই যে লিপিড অণুগুলো আছে, এই লিপিড অণুগুলো স্থির নয়। ওকে, দ্যাট মিনস দে আর নট স্টেবল, দে আর নট ফিক্সড ইন আ সেম প্লেস, দে আর নট ফিক্সড ইন দ্য সেম প্লেস। তাহলে তারা কি করে? তারা কি জায়গা পরিবর্তন করে? হ্যাঁ, এই যে তোমার লিপিড অণুগুলো আছে, তারা জায়গা পরিবর্তন করে। কী হবে? তারা সাধারণত একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে রাউন্ড করে করে ঘোরে, তারা তাদের জায়গাকে পরিবর্তন করে। ঠিক আছে, এই যে তারা জায়গাকে পরিবর্তন করছে বা ঘুরছে, ঠিক আছে, তারা তাদের জায়গাকে পরিবর্তন করতে পারছে বলে এই যে তাদের একটা মুভমেন্ট, এটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা সাধারণত প্রায় বাসা বাড়িতে দেখি, আমাদের ওয়াশরুমগুলোতে দেখি যে মোজাইক করা। আসলে মোজাইক করা ব্যাপারটা কি? মোজাইক করা ব্যাপারটা হচ্ছে যে অনেক
ছোট ছোট পাথর, সাদা কালো বেশ কিছু রকমের মার্বেল পাথর, সেগুলো যদি আমরা বিছিয়ে সেটাকে আমরা মেঝেতে ফিক্স করে দিই, ঠিক আছে, সেগুলো মেঝেতে বিছিয়ে মেঝেতে যদি আমরা সেটা বিশেষভাবে ঘষে টষে ফিক্স করে দিই, তাহলে সেটাকে কিন্তু আমরা মোজাইক করা বলি। ওকে, দূর থেকে দেখে মনে হবে অনেকগুলো সাদা কালো পাথর একসাথে এক জায়গায় আবদ্ধ অবস্থায় আছে। তো এখানে এদেরকে, এই যে স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ, আমি একটু সরেই দেখাচ্ছি যেন তোমরা অন্ধকার না পড়ে, তোমরা যেন স্পষ্টভাবে দেখতে পাও। এখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখো। তুমি এতক্ষণে জানো যে এই স্ট্রাকচারটা মোটেও স্থির নয়, এই স্ট্রাকচারটা সবসময় ভাসমান চলছে। ফসফোলিপিড যে স্ট্রাকচারটা বা এখানে যে ফসফোলিপিডের পাশাপাশি যে অন্যান্য অংশগুলো আছে, এগুলোও মনে হচ্ছে কি ফসফোলিপিডের মধ্যে ভাসতেছে। এরা মনে হচ্ছে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। তো এই কারণে এদেরকে একটু দূর থেকে দেখলে মনে হয় মোজাইকের মতো। মোজাইকে যেমন মনে হয় যে অনেকগুলো সাদা কালো পাথর এক জায়গায় না থেকে একটু নড়ছে ঘুরছে, এরকম একটা ফিলিং এখানে কাজ করে। এবং যেহেতু এরা ভাসমান, ঠিক আছে, যেহেতু এরা ভাসমান, ভাসতেছে, ঠিক আছে, স্ট্রাকচারটা এরকম ভাসমান, তাই এটাকে আমরা কি বলি, ফ্লুইড। আর দেখতে কেমন লাগে, দূর থেকে দেখতে একটু মোজাইকের মতো লাগে, তাই এদেরকে আমরা বলি, বা এই স্ট্রাকচারটাকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা কোষঝিল্লির আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে সিঙ্গার ও নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। কার উপর? কোষঝিল্লির উপর। সিঙ্গার এবং নিকলসন কোষঝিল্লির উপর ফ্লুইড মোজাইক মডেল দিয়েছেন। আচ্ছা, তো এই গেল আমার ফ্লুইড মোজাইক মডেলের ব্যাখ্যা। তো যদি তুমি কোষঝিল্লির রাসায়নিক উপাদানে আসো, যেখানে কী পরিমাণ কোনটা কী পরিমাণ রাসায়নিক উপাদান রয়েছে, এখানে প্রোটিন রয়েছে প্রায় 60 to 80%। ওকে, প্রোটিন রয়েছে 60 to 80%। ওকে, এখানে লিপিড রয়েছে, ঠিক আছে, খেয়াল করো প্রোটিন কিন্তু বেশি, 60 to 80% পর্যন্ত হচ্ছে প্রোটিন, ঠিক আছে। লিপিড কতটুকু আছে? লিপিড আছে 20 to 40%। আরও কিছু কি আছে? হ্যাঁ, আরও কিছু আছে, যেমন এখানে বেশ কিছু ধরনের এনজাইম আছে। আবার বিভিন্ন অংশকে কোষের ভেতরে বাইরে পরিবহন করার জন্য কিছু বিশেষ প্রোটিন আছে, যে প্রোটিনগুলোর কাজই হচ্ছে বিভিন্ন অংশকে ভেতরে বাইরে পরিবহনে সাহায্য করা, ঠিক আছে। তাদের আমরা সাধারণত বলি ক্যারিয়ার প্রোটিন বা বাহক প্রোটিন। তো এখানে যে লিপিড রয়েছে, এখানে একটা জিনিস বোধহয় জানা উচিত, সেই লিপিডগুলোর আসলে কী ধরনের লিপিড? ফসফোলিপিড। সেই লিপিডগুলো কী ধরনের লিপিড? ফসফোলিপিড। তো এই কোষঝিল্লির কাজ কি? তো যেহেতু কোষঝিল্লি কোষটির বাইরে, জাস্ট কোষপ্রাচীরের নিচে অবস্থান করছে, তাই এটির অবশ্যই কাজ হবে যে কোষীয় সব বস্তুকে সে রক্ষা করবে, কোষীয় সব বস্তুকে সে তোমার ঘিরে রাখবে, আবৃত করে রাখবে, কোষটার একটা নির্দিষ্ট আকৃতি দান করবে কোষটিকে, কোষটির একটি নির্দিষ্ট মানে করো সীমানা নির্ধারণ করবে, কোষটির বিভিন্ন ধরনের পরিবহন, ঠিক আছে, কোষটির ভেতরে বাইরে বিভিন্ন ধরনের যে পরিবহন, সেই পরিবহনে সাহায্য করবে, ঠিক আছে। তারপর হতে পারে তোমার কোষের ভেতরে বাইরে আমরা জানি বিভিন্ন কিছুর পরিবহনের জন্য প্রয়োজন হচ্ছে ব্যাপন, অভিস্রবণ। আশা করি তোমরা এই ব্যাপারগুলোর সাথে পরিচিত। তো ব্যাপন, অভিস্রবণের মাধ্যমেও কিন্তু তোমার কোষঝিল্লি বিভিন্ন বস্তুর আদান প্রদান নিশ্চিত করতে পারে। আবার হচ্ছে শুধু তাই নয়, তোমার বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, যেমন মনে করো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, আবার নিউক্লিয়াসের বাইরে যে আবরণী নিউক্লিয়ার মেমব্রেন, সেটি তৈরিতেও এই কোষঝিল্লির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। মানে ওই অঙ্গাণুগুলো তৈরি করতে এই কোষঝিল্লি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। ওকে, শুধু বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কার্যাবলী করার জন্য যে এনজাইমগুলোর প্রয়োজন হয়, সেই এনজাইমগুলো দেখা যায় এই কোষঝিল্লি অনেক সময় ধারণ করে, এবং প্রয়োজনের সময় সেই এনজাইমগুলো সেই অংশে প্রেরণ করে।
তো এই হচ্ছে মূলত কোর্স ঝিল্লির গঠন এবং কাজ। আশা করছি তোমরা ক্লাসটি সম্পূর্ণ করেছো এবং বুঝতে পেরেছো কোথায় কি আমি বলেছি, এবং আজকের ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট পরিষ্কার হওয়ার কথা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানিও স্যার, তাহলে হয়তো আমরা আরেকটু আগ্রহ পাই, আমরা একটু উৎসাহ পাই। তোমরা যখন ভালো বলো আমরা একটু ভালো কিছু করার সুযোগ পাই। আর যদি মনে হয় তোমরা যখন বলো যে না স্যার আরেকটু ভালো হতে পারতো, তখন আমরা আরেকটু বেটারমেন্ট করার চেষ্টা করি, আরেকটু ভালো কিছু করার চেষ্টা করি। তো সম্পূর্ণ ক্লাসটি করবে, ক্লাসটি করার পর 1 থেকে 2 বার বা প্রয়োজনে আরও বেশিবার দেখবে, দেখে একটি খাতায় সুন্দর করে চিত্র এঁকে সিঙ্গার নিকলসনের মতবাদে কোন কোন অংশ রয়েছে সেই অংশগুলোর বিবরণ লিখবে, লিখে কাজ লিখবে, লিখে সুন্দর করে ছবি তুলে একটা কমেন্ট বক্সে সুন্দর করে দিয়ে দিবে। তো সবাই আজকের ক্লাস করেছো আশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের ক্লাস এতটুকুই, সবাইকে ধন্যবাদ।